আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের শিরোনাম জানাবো শুরুতে। মহান মে দিবসের র্যালি সহ নানা আয়োজন, শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে সচেষ্ট সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। আমাদের যত আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের শ্রমিকদের কি হবে সেগুলো তুলে ধরেছেন। সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ, মূল আনুষ্ঠানিকতা বিকেলে। ক্ষমতায় এলে নিরাপদ কর্মস্থলের আশ্বাস জামায়াতের আমিরের। নিরাপত্তা ও অধিকারের ক্ষেত্রে পিছিয়ে শ্রমশক্তির বড় অংশ, শ্রমমান নিশ্চিতে নেই সুনির্দিষ্ট কর্মপন্থা, ন্যায্য মজুরি চান শ্রমিকরা। পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। পেহেলগামে হামলার এক সপ্তাহ আগে কাশ্মীরে ঢোকে সন্ত্রাসীরা, দাবি দিল্লির। আগ বাড়িয়ে যুদ্ধে জড়াবে না ইসলামাবাদ। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, মধ্যাঞ্চলে আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত। দিশেহারা পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তা চাইলেন নেতানিয়াহু। শিরোনামগুলো দেখছিলেন শুরুতেই। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে পুরোটা সময় থাকছি আমি জান্নাতুল কলি। শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে পারলে নতুন বাংলাদেশের ভিত্তি গড়া যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বললেন, শ্রমিকের অবস্থা আগের মতো থেকে গেলে নতুন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে না। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, 2006 সালে শ্রম আইন সংশোধনের কথা বলেন। আর শ্রম আদালতকে আরও কার্যকর করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বলেন, দেশের পোশাক, পরিবহন, প্রযুক্তি সহ প্রতিটি খাতে শ্রমিকের পরিশ্রম আর মালিকের মেধা রয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, শ্রমিকরা যেন উদ্যোক্তা হওয়ার সুযোগ পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ডক্টর ইউনূস বলেন, যে আকাঙ্ক্ষায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে, শ্রমিকের অধিকার আদায় না হলে অভ্যুত্থানের সেই স্বপ্ন পূরণ হবে না। এর আগে 3 শ্রমিককে অর্থ সহায়তা তুলে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে শ্রমিক নেতারা তাদের অধিকার নিয়ে কথা বলেন। শ্রম বান্ধব আইন এবং শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বীমার উপর গুরুত্ব দেন তারা। বাংলাদেশের পোশাক খাত, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন, প্রযুক্তি প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিকের পরিশ্রম। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। তৈরি করতে হবে শ্রমিকের সম্ভাবনা, যাতে তারা যেন উদ্যোক্তা হবার সুযোগ পায়। প্রতিবারের মতো এবারও মহান মে দিবস শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মে দিবসের বিএনপি সমাবেশের প্রথম পর্যায়ের কর্মসূচি। শ্রমিক দলের উদ্যোগে এবারের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। প্রথম পর্যায়ে যশাসের শিল্পীরা দেশাত্মবোধক গান এবং গণসঙ্গীত পরিবেশন করে। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। আয়োজকদের প্রত্যাশা, জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এই শ্রমিক সমাবেশ শ্রমজীবী মানুষের মাঝে নিজের অধিকার প্রতিষ্ঠায় গণজোয়ার সৃষ্টি করবে। এবারের এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে মে দিবস একটি গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রাণ, ভবিষ্যৎ বাংলাদেশের নেতা তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির সমাবেশ কভার করছেন সহকর্মীরা।
প্রথমেই আমরা যাচ্ছি সাইফুদ্দিন রবিনের কাছে। রবিন, আপনার কাছে জানতে চাই, সমাবেশস্থলে এখন কি আয়োজন চলছে আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন চোখে পড়ছে? ব্যাপক উপস্থিতি ইতিমধ্যেই ঘটেছে, যদিও আনুষ্ঠানিকভাবে দুপুর 2টায় শুরু হওয়ার কথা রয়েছে এই শ্রমিক সমাবেশে, কিন্তু তার আগে একদিকে নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল এইসব এলাকা ছাড়িয়ে আসলে সড়কের দুই পাশেই বিস্তৃতি ঘটেছে নেতাকর্মীদের, যারা আজকে এই মহান মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে উপলক্ষে জড়ো হয়েছেন নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এই শ্রমিক সমাবেশে যোগ দেওয়া বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ, তারা প্রত্যেকেই কেউ কপালে কবজিতে লাল কাপড় বেঁধে, লাল পতাকা হাতে, গায়ে লাল টি শার্ট জড়িয়ে সেই লাল পতাকার লাল রঙের এক ধরনের আধিক্য দেখা যাচ্ছে আজকে এই শ্রমিক সমাবেশে। আনুষ্ঠানিকভাবে দুপুর 2টায় শুরু হওয়ার কথা রয়েছে বিএনপি আয়োজিত এই শ্রমিক সমাবেশ, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন, মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দও থাকবেন এবং এই সমাবেশ থেকে আরও একবার সেই দাবি উত্থাপন করতে চায় শ্রমিকের অধিকার নিশ্চিতের দাবি, যেখানে প্রথমেই বলা হচ্ছে অবিলম্বে সংসদ নির্বাচন, বিগত ফ্যাসিবাদী সরকারের বিচার এবং সকল বন্ধ হয়ে যাওয়া কল কারখানা চালুর দাবি, শ্রমিকের ন্যায্য মজুরি 30,000 টাকা করার দাবি এবং সেই সঙ্গে বিগত সময়ে যে সকল শ্রমিকদের হত্যা করা হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলন সহ সেই সব শ্রমিক হত্যার বিচারের নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। দাবি জানানো হয়েছে শ্রমজীবী নারীদের মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিত করার এবং সকল প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার নিশ্চিত করার, এইসব দাবির মধ্য দিয়ে সেই সঙ্গে তারা আরও একবার উচ্চারণ করতে চায় যে এখনও দেশে শ্রমজীবী মানুষের যে ভাতের অধিকার, রুটিরুজির অধিকার, সেটি অনেক সময় ঝুঁকির মুখে পড়ে। মূল্যস্ফীতির যেই চাপ সেটি বারবার ভুগতে হয়, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আয়ের এই শ্রমিক সম্প্রদায়ের মানুষদের, সেই কারণে সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দাবিটুকু তুলছে। মূলত এই সমাবেশ থেকে বিএনপি আয়োজিত এই সমাবেশ থেকে দলের নেতৃবৃন্দ শ্রমজীবী সব মানুষের কাছে নতুন বার্তা দিবেন, সেই বার্তায় ভোট ও ভাতের অধিকারের কথা থাকবে এমন প্রত্যাশাই করছে প্রত্যেকে। খানিক আগে এক পশলা ভারী বৃষ্টি হয়ে গিয়েছে, সেই বৃষ্টির মধ্যেও আসলে নেতাকর্মীরা খানিকটা বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেছেন। এখন আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আমরা ছবিটা দেখতে পাচ্ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ রবিন। আরেক সহকর্মী আরিফিন শাকিল অপেক্ষা করছেন, তার কাছ থেকে বাকি তথ্য জেনে নেব। আরিফিন, সমাবেশে অসংখ্য নেতাকর্মী যোগ দিয়েছে, এর মধ্যে রবিন জানাচ্ছিলেন যেমনটা, তাদের প্রত্যাশার কথাগুলো আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ কলি। আসলে আপনি প্রশ্নটি পুরোপুরি পরিষ্কার শুনতে পারেনি, তার ধারণা করছে আপনি নেতাকর্মীদের আগমন সম্পর্কে জানতে চেয়েছেন। নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন কলি, তারা বলছেন যে শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেটি বিএনপি সরকারের আমলে বা জিয়াউর রহমানের আমল থেকেই মূলত শ্রমিকদের জন্য শ্রমিক বান্ধব নানান কর্মসূচি তৎকালে নেওয়া হয়েছিল এবং আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে শ্রমিকদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ যেন বিএনপি প্রতিষ্ঠা করে, বিএনপি সরকার প্রতিষ্ঠা করে এবং সেই সঙ্গে শ্রমিকদের ন্যূনতম মজুরি যেন 25,000 টাকা করা হয়, সেই এরকম দাবি তোলা হয়েছে। এবং আপনি এর মধ্যে দেখতে পাচ্ছেন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর আশপাশের জেলা থেকে, আশপাশের থানা থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। শুধুমাত্র আজকের এই সমাবেশ শ্রমিক দলের সমাবেশ হলেও বিএনপির অন্য যে অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ এবং সহযোগী সংগঠনের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, মহিলা দল, সেই অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এরই মধ্যে নয়াপল্টন বিএনপির যে কার্যালয়, আমি অবস্থান করছি ঠিক নাইটিঙ্গেল মোড়ে, এখান থেকে একেবারে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে যে সড়ক, পুরো সড়কের দুপাশেই আসলে নেতাকর্মীদের উপস্থিতি এবং তিল ধারণের ঠাঁই নিয়ে এখনই বলা যায় এবং আরও মিছিল আসছে এবং প্রত্যেকটি জায়গা থেকে নেতাকর্মীরা শ্রমিক দিবসের যেই প্রতিপাদ্য বিষয় বা লাল রঙের টি শার্ট পরে তারা আজকের এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং তারা বলছেন বিএনপির কাছ থেকে তাদের প্রত্যাশা জায়গা অনেক বেশি। আগামী দিনে এই যে 5 তারিখের পর থেকে বিভিন্ন কলকারখানায় যে শ্রমিকরা নানান কারণে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে যেন পুনর্বহাল করা হয় সেই দাবি তারা করছেন এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থানা থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। এখন মোটা থেকে মূলত শ্রমিক দলের নেতাকর্মীরাই আসছেন, 2টার পর মূলত বিএনপির যে অঙ্গ এবং সহযোগী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর পক্ষ থেকেও নেতাকর্মীরা আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং বিএনপির পক্ষ থেকে যেহেতু বিএনপির একটি বড় সমাবেশ আজকে এবং সেই সমাবেশের কারণে ব্যাপক উপস্থিতি বিএনপির লক্ষ্য এবং সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মূলত নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল আরামবাগ পর্যন্ত পুরো জায়গাটি বিস্তৃত করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের আজকে সমাবেশের জন্য। কলি, অনেক ধন্যবাদ আপনাকে আরিফিন।
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা তাদের যোগ্যতা এবং যথাযথ সম্মান নিয়ে কর্মক্ষেত্রে কাজ করবে। অতীতের যে কোনো সময়ের তুলনায় কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পল্টন মোড়ে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে যোগ দিয়ে সব কথা বলেন তিনি। ডাক্তার শফিক বলেন, শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত এবং অধিকার বঞ্চিত, তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করা হয় না। একই সাথে শ্রমিকরা চাঁদাবাজের জুলুমের শিকার। জামায়াতের আমির বলেন, মালিক শ্রমিক উভয় পক্ষকে একে অপরের জন্য কাজ করতে হবে, পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ এবং সমাজকে গড়ে তোলার আহ্বানও জানান তিনি। অভিযোগ করেন, অনেক জায়গায় শ্রমিকদের এত কম বেতন দেওয়া হয় যে তাদের অমানবিক জীবনযাপন করতে হয়। এর ইতি টানতে উদ্যোগ নেওয়ার কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে জামায়াত নেতারা বলেন, ইসলামী বিধান অনুযায়ী নিশ্চিত করতে হবে শ্রমিকের অধিকার। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাস্তায় ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করবো, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে চলছে র্যালি সহ নানা আয়োজন। সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে র্যালিতে যোগ দেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত র্যালির শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে একটি বড় প্রভাব সৃষ্টি হবে। মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। উপদেষ্টা আরও জানান, শ্রমিকদের বেতন ভাতা সহ নিরাপত্তা ব্যবস্থা নাজুক হওয়ায় আইএলওর নিষেধাজ্ঞা ঝুঁকিতে ছিল দেশ। এম শাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি সার্বিক অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয় না, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটা যেন পায়, মাসের শেষে তার বেতনটা যেন পায়, তার বেতন ভাতা পায়। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। রাজশাহীতে সকালে শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। নগরীর বর্ণালী মোড় এলাকায় বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়া মে দিবস উপলক্ষে মহানগরীতে দিনভর বিভিন্ন শ্রমিক সংগঠনের নানা আয়োজন রয়েছে। খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মে দিবস। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে রেল স্টেশন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় শ্রমিকরা ন্যায্য মজুরির পাশাপাশি নিজেদের অধিকার নিশ্চিতের দাবি জানান। আমরা এখানে শ্রম দিতে আসছি আমাদের সংসার চালানোর কারণে। এখন পুরুষরা যদি মজুরি সমান পায় তাহলে আমাদেরও সেই সমান মজুরির অধিকার আছে। মালিক এবং শ্রমিকের মধ্যে সেই সম্পর্কটাই থাকা উচিত, যেটা হচ্ছে একে অপরের পরিপূরক হয়, তাতে আমাদের কর্মবাস্তবায়নে অনেক সুবিধা হয়। নীলফামারীতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রশাসনের কর্মকর্তা এবং শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। ঢাকার কেরানীগঞ্জের র্যালি এবং সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সমাবেশে বক্তারা শ্রম আইন বাস্তবায়নে সরকারের তদারকি বাড়ানোর দাবি জানান। এছাড়া নারায়ণগঞ্জ, নাটোর, মাদারীপুর সহ সারা দেশেই পালিত হচ্ছে নানা কর্মসূচি। বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। কর্মস্থলে নিরাপত্তা অথবা শ্রম অধিকার নানা ক্ষেত্রে পিছিয়ে দেশের শ্রমশক্তির বড় অংশ।
স্বাধীনতা পরবর্তী দীর্ঘ পথচলায় নানা ক্ষেত্রে অগ্রগতি স্পষ্ট, কিন্তু শ্রমমান নিশ্চিত করতে নেই সুনির্দিষ্ট কোনো কর্মপন্থা। পরিবর্তিত অবস্থায় নানা কারণে কর্মহীন হয়েছেন অনেক শ্রমিক, কিন্তু তাদের বড় অংশই পায়নি মজুরি বা সুবিধা। সকলের চাওয়া ন্যায্যতা ফিরে পাক শ্রমজীবী সব মানুষ। রিমন রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর দক্ষিণখানের ছোট্ট এক কামরায় দুপুরের খাবার তৈরির প্রস্তুতি নিচ্ছেন সাথী আক্তার। কয়েক মাস আগে পোশাক কারখানা থেকে হারিয়েছেন চাকরি, তারপর 2-1 জায়গায় চাকরি মিললেও বেতন আগের চেয়ে অর্ধেক। অসুস্থ স্বামী ও এক সন্তান নিয়ে অর্থ সংকটে সাথীর এখন দিশেহারা অবস্থা। আমাদেরকে সাহায্য করতে চায় না, কেউ আমাদের চাকরি দিতে চায় না। আমাদের চাকরি দিলেও অনেক টাকা কম হয় চাকরি, কিন্তু ওই চাকরিতে আমাদের হয় না। আমরা সংসার খরচা দিব না, বাচ্চাদের লেখাপড়া করাবো না, নিজেরা চলবো, নিজেরা খাবো, কোনটা করবো বলেন? আমরা একটি গার্মেন্টস কারখানার সুইং লাইনের প্রধান ছিলেন আনিসুর রহমান। কারখানা বন্ধের পর চাকরি হারিয়ে তিনি এখন ফুটপাতের শরবত বিক্রেতা। সরকারি মোতাবেক যে আমাকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে, তার পাওনা দাওনা আমি কোনো কিছু পাই নাই, ছুটির টাকা পাই নাই। পোশাক খাতে বাড়ছে বেকারত্ব। তথ্য বলছে গেল 1 বছরে বেকার হয়েছে প্রায় 1 লাখ শ্রমিক। চরম অনিশ্চয়তায় কর্মহীন বেশিরভাগ শ্রমিকের জীবন। অনেক জায়গায় গেছে, চাকরি নেয় না, ছেলের লোক বন্ধ। আর আমাকে নোটিশ না দিয়ে আমাকে ডাইরেক্ট বলতেছে তুমি অন্য জায়গায় চাকরি নিয়ে দাও, কোম্পানিতে কাজ কাম নাই। 8 ঘন্টা কাজের দাবি, ন্যায্য মজুরি, তাদের কর্মস্থলের নিরাপত্তা, এই জায়গাগুলো কিন্তু এখনো আমাদের দেশে নিশ্চিত হয় নাই। আর ঝুঁকিপূর্ণ কিংবা নিশ্চয়তা নেই এমন অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন দেশের প্রায় 6 কোটি মানুষ। বিপুল সংখ্যক এসব শ্রমজীবী মানুষের নিশ্চিত হয়নি অধিকার। বেকারত্ব বীমা এই ধরনের ব্যবস্থা এখনো তৈরি হয়নি, ফলে একজন শ্রমিক কাজ হারালে তিনি আসলে সমস্ত ধরনের আয়ের উৎস থেকে বঞ্চিত হন। কর্মঘণ্টা নির্দিষ্ট এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত দেয় বহু শ্রমিক, কিন্তু সেই অধিকার কি নিশ্চিত হয়েছে? বাংলাদেশের শ্রমজীবী মানুষ ভালো নেই, এক কথায় এক ধরনের চরম অনিশ্চয়তা কাজ করে। যেহেতু এখানে কাজের নিশ্চয়তার অভাব আছে, শিক্ষা শেষ করে সে শ্রমশক্তিতে যখন যোগদান করে 18 বছর বয়সায়, সে যে নির্বিঘ্নে একটা কাঙ্ক্ষিত কাজ পাবে এমন নিশ্চয়তা বাংলাদেশ বিদ্যমান নেই। শ্রমখাত সংস্কারে সরকারের কাছে একগুচ্ছ সুপারিশ দিয়েছে কমিশন, এখন দরকার সফল বাস্তবায়ন। প্রত্যেকের একটা ন্যূনতম সুরক্ষা দরকার, সে শ্রমিক, সে স্বীকৃতি, তার একটা মজুরির মানদণ্ড, তার সামাজিক নিরাপত্তার একটা স্কিম, তার একটা প্রতিকার পাওয়ার জায়গা। লাখ লাখ শ্রমিকের শ্রমঘামে বিশ্বে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশি পণ্য, কিন্তু কপাল থেকে মুছে যায়নি সস্তা শ্রমিকের তকমা। মহান মে দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই শ্রমিকদের দেওয়া হয় মন ভরানো প্রতিশ্রুতি আর আশ্বাস, কিন্তু তাদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয় না। পরিবর্তিত এই সময়ে প্রত্যাশা বিজয়ের ধারায় উদ্ভাসিত হোক প্রত্যেক শ্রমিকের জীবন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সময় মতো ঢাকা ছেড়ে যাচ্ছে হজের সকল ফ্লাইট। এখন পর্যন্ত গেল 3 দিনে 27টি ফ্লাইটে 11,060 জন হজযাত্রী সৌদি আরব পৌঁছে গেছেন। আর সকালে এসব তথ্য জানান হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। তবে ভিসা জটিলতায় 23 জন হজযাত্রী সৌদির ফ্লাইট ধরতে পারেননি। সৌদি আরবের হজ মন্ত্রণালয় ভিসা কার্যক্রম ব্যবহৃত নতুন সফটওয়্যার হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় এই ধরনের জটিলতা তৈরি হয়েছে বলে জানানো হয়। এই সমস্যার সমাধানে এরই মধ্যে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানায় পরিচালক। এদিকে এবারের হজযাত্রায় সরকারের ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। এই বছর সার্বিক ব্যবস্থাটা অত্যন্ত ভালো, আমরা সরকারি ব্যবস্থাপনা যাচ্ছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। যে ওই একটু জন্য মল্লাম সাহেবরা আমাদের কিছু বেশি আগে নিয়ে আসছে। পাসপোর্টটা জমা নিল, তখন যদি আমার বায়োমেট্রিক নিত তাহলে আমার তো এই ভোগান্তিভুক্ত হতো না। আমি 1 সপ্তাহ ধরে ভোগান্তিভুক্ত হচ্ছে, আমার ভিসা নাই, টিকিট নাই। আজ সকাল 10টা 10 মিনিট পর্যন্ত মোট 27টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই 27টি ফ্লাইটে এখন পর্যন্ত 11,060 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এবং আজকের দিনে মোট 10টি ফ্লাইট রয়েছে। ইতিমধ্যে আজকের 4টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। আশকোনা হজ ক্যাম্প থেকে যোগ দিচ্ছেন হাসিবুল করিম বিজয়। ভিসা জটিলতার সমাধান কি হলো একটু জানাবেন। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন হজযাত্রীরা, সেই তথ্য জানতে চাই। ভিসা জটিলতা নিয়ে কাজ চলমান রয়েছে এমনটাই জানিয়েছে আমাদের
হজ অফিসের যে পরিচালক রয়েছে তিনি বলছেন যে গতকালকে আসলে আমাদের যে উপদেষ্টা ধর্ম বিষয়ক যে উপদেষ্টা রয়েছে তিনি আসলে সৌদি আরব বরাবর একটি চিঠি পাঠিয়েছে এই সমস্যা সমাধানের জন্য। তারা সৌদি আরব থেকে যে তথ্যটি আসলে যারা বলা হচ্ছে যে তাদের ওয়েবসাইট নুসুকের যে একটি কিছুটা জটিলতা রয়েছে সেটি হচ্ছে যে কিছুটা আপডেট করা হয়েছে, সেই কারণে আসলে ভিসার কিছুটা জটিলতা আসলে দেখা যাচ্ছে। তবে খুব বেশি দিন লাগবে না এই সমস্যার সমাধান হতে, এমনটাই বলছেন কর্তৃপক্ষ আমাদের। তবে একটু জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু ভিসাকৃত হজযাত্রীর সংখ্যা এখন পর্যন্ত 79%, অর্থাৎ 21% হাজি আসলে এখন পর্যন্ত ভিসা পায়নি এবং মোট গমনকৃত হাজি সংখ্যা হচ্ছে মোটামুটি 13% মতো আসলে মক্কায় পৌঁছেছে এবং 12% ফ্লাইট আসলে গিয়েছে। তবে এখন পর্যন্ত আজকের দিনে আসলে 6টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে আসলে রওনা হয়েছে। তার মধ্যে সর্বশেষ যে ফ্লাইটটি আসলে গমন করেছে সেটি হচ্ছে 12:50 সর্বশেষ ফ্লাইটটি গিয়েছে এবং সেই ফ্লাইটে মোট 381 জন আসলে গিয়েছে। তো এবার যদি বলতে চাই যে সার্বিক ব্যবস্থাপনার যে বিষয়টি, হাজিদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে এবারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা বেশ সন্তুষ্ট এবং এবার যেহেতু ইমিগ্রেশন এবং বোর্ডিং পাস দুটি আসলে এই হাজি ক্যাম্পে দেওয়া হচ্ছে, সেজন্য আসলে হাজিরা বেশ সন্তুষ্ট। কলি, ধন্যবাদ বিজয়। চট্টগ্রামের আনোয়ারা কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কেপিজিতে পাহাড় ধসে 2 শিশু নিহত হয়েছে। সকালে বৈরাগ এলাকায় ওই পাহাড়ের পাদদেশে শিশুরা ফুটবল খেলতে গেলে 4 শিশুর উপর পাহাড় ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের, আহত আরও 2 জন। স্থানীয়রা জানিয়েছে কেপিজেড এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটার ফলে আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এই জায়গাটি। গতরাতের বৃষ্টিতে পাহাড়ের মাটি আরও নরম হয়ে যায়, যার ফলে এই পাহাড় ধসের ঘটনাটি ঘটে। 3-4 দিন যাবত আমাদের পাহাড়টা কাটাকাটি করতেছে কেপিজেডে। কাটাকাটি করার পরে আজকে ছেলেরা এমনি ঘোরার জন্য গেছিল, অর্ধেক পাহাড় কেটছে আর অর্ধেক কাটে নাই, এমন অবস্থায় ওরা নিচ দিয়ে এমনি হেঁটে যাচ্ছিল। ওই সময় পাহাড়টা ভেঙে পড়ে এই ছেলেদের উপরে। শুরু বল খেলতে এসছি তো, 27 বছর বয়স। তারা আইয়ার আড়ে খেললে দিলে তো ময়না ফাঁকি দেখতে চাই গতর ভিতরে এলে মাগি ফায়ার ডাকবাই নিয়ে সুড়ো ডাকবাই নিয়ে জাফাই করিয়ে ওয়াল ভিতরে আছে। এই ঘটনার আরো বিস্তারিত তথ্য জেনে নেব সহকর্মী জুবাইদ উদ্দিন শাহাদাতের কাছ থেকে। জুবাইদ, কিভাবে এই ঘটনাটি ঘটলো আমাদের একটু জানাবেন। আহত যেই 2 শিশুর কথা আমরা জানালাম সংবাদে, তাদের শারীরিক অবস্থা কি আর বিস্তারিত কি কি তথ্য আপনার কাছে আছে এই পরিস্থিতির? প্রথমে যে আহত 2 শিশু তাদের পরিস্থিতি একটু জানাতে চাই। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 2টি ভিন্ন ওয়ার্ডে এখন চিকিৎসা নিচ্ছেন এবং তাদের অবস্থাও মোটামুটি আগের চেয়ে কিছুটা ভালো। তবে যেহেতু পাহাড়ের মাটির নিচে তারা চাপা পড়েছিলেন, সেই জায়গা থেকে তাদের এখনো শঙ্কাটা মুক্ত হয়নি। আর যে 2 শিশু মৃত্যুবরণ করেছে তারা বর্তমানে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, তাদের মরদেহ এখানে আছে। আইনি জটিলতা কিছুটা রয়েছে, সেগুলো শেষে হয়তো সেটা যে মরদেহগুলো পোস্টমর্টেম করবে কিনা বা আসলে কি সেগুলো দাফনের বিষয়, সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। আর যে ঘটনাটা ঘটেছে একেবারে মর্মান্তিক ঘটনা। শিশু যারা আহত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে সবাই 11 থেকে 13 বছরের মধ্যে তাদের বয়স এবং পাহাড়ের পাদদেশে তারা ফুটবল খেলতে গিয়েছিলেন মূলত। সেই জায়গা থেকে আগের দিনের বৃষ্টিপাত আর পাহাড় কাটার যে একটা বিষয়, সবকিছু মিলে ভঙ্গুর অবস্থায় ছিল পাহাড়টা এবং হঠাৎ করেই তাদের উপরে মাটিগুলো পড়ে, যার পরে একেবারে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় এবং বাকি 2 জনকে খুবই গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকাবাসী যে পাহাড় কাটার বিষয়টা, সেই বিষয়টাকে বারবার তারা নজরে আনছেন এবং তারা বলছেন পাহাড় এভাবে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে, যার ভুক্তভোগী কিন্তু দিন শেষে এই জনপদের মানুষকেই হতে হচ্ছে। তারা এটা জোর দাবি জানিয়েছেন যাতে এই বিষয়ে কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। ধন্যবাদ আপনাকে জুবাই। হোলসেল ক্লাব দেশি বিদেশি মানসম্মত পণ্যের জন্য রাজধানীবাসীর কাছে অন্যতম এক আস্থার নাম। যমুনা ফিউচার পার্কে 2 লাখ স্কয়ার ফুট আয়তনের এই হাইপার মার্কেটে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের 50,000-এর বেশি পণ্য। আর সেই তালিকায় এবারে যোগ হলো যুক্তরাষ্ট্রের মেম্বার্স মার্কস, ওয়েলসন, জার্গেন্স, অ্যাভিনো, ট্রেজমের মতো বিশ্বখ্যাত সব ব্র্যান্ড।
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের বেসমেন্ট 2-তে দেশের সবচেয়ে বড় হাইপার মার্কেট হোলসেল ক্লাব। গ্রাহকদের আন্তর্জাতিক মানের পণ্য ও শপিং অভিজ্ঞতা দিতে বিশ্বখ্যাত হাইপার মার্কেট ওয়ালমার্ট, কস্টকো বা ক্যারিফোর আদলে তৈরি হোলসেল ক্লাব। গ্রাহকের প্রয়োজনীয় সবকিছু মেলে হোলসেল ক্লাবের এক ছাদের নিচে। ধানমন্ডির বাসিন্দা আবিদা মোনালিসা দীর্ঘদিন পর দেশে ফেরা জাপান প্রবাসী মেয়েকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন হোলসেল ক্লাবে। শতভাগ অথেন্টিক আন্তর্জাতিক মানের পণ্যের নিশ্চয়তা মিলায় তাদের প্রথম পছন্দ হোলসেল ক্লাব। আমি তো আসলে বাইরের থেকেই শ্যাম্পু সব কিছুই ওখান থেকে কেনা হয়, বিদেশি প্রোডাক্ট। তার জন্য এখানে আসলে পরে আবার ওগুলা পাই বলে আমার কেনার সুবিধা হয়। জাপানে থাকি, তো যখন আসি তখন আমার এখান থেকেও কিছু সুভেনিয়ার্স আমার অফিসের কলিগদের জন্য নিয়ে যাওয়া লাগে, আমার বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া লাগে। এক ছাদের নিচে মেলে দেশি বিদেশি জনপ্রিয় ব্র্যান্ডের সকল পণ্য। তাই আবিদা মোনালিসার মতো অনেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কেনাকাটা করতে আসেন হোলসেল ক্লাবে। এখানে দেশি এবং বিদেশি দুটোই পাওয়া যাচ্ছে, আর অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এখানে। ট্রাস্ট করা যায় যে এখান থেকে কোনোদিন ফেক প্রোডাক্ট পাবো না। কোয়ালিটির দিক থেকে যদি আমি কম্পেয়ার করি, দুইটা কোয়ালিটি একদম সিমিলার থাকে। গুণগত মান এবং বিশ্বমানের সকল পণ্য একসাথে এক জায়গায়, এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে যমুনা গ্রুপের হোলসেল ক্লাব, যেখানে 200টিরও বেশি ক্যাটাগরিতে রয়েছে 50,000-এরও বেশি দেশি বিদেশি পণ্য। এখানে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে ওনাদের যে ইম্পোর্টেড আইটেমগুলো। এখানে আসলে দেখা যায় দেন কোনো কিছু বাকি পড়ে না। অনেক সুপার শপে গেলে হয়তো কোনো জিনিস পাই, কোনো জিনিস পাই না। আমার কখনো খারাপ মনে হয় না এবং কখনো আমার স্কিনের সাথে রিয়্যাক্ট বা ওরকম কোনো কিছু করেনি। যমুনাতে একটা সুবিধা হচ্ছে আমরা গাড়িটাকে সহজে পার্ক করে একটা বড় একটা জায়গায় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুব সুবিধা হয় আমাদের শপিং করতে। প্রতিষ্ঠার পর থেকে গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে হোলসেল ক্লাব নিয়মিতভাবে দুবাই, চায়না, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে এক্সক্লুসিভ সব পণ্য সংগ্রহ করে সরাসরি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বিশ্বখ্যাত রিটেইল চেইন কস্টকো, জ্যাট্রো, স্যামস ক্লাব, বার্গেইনের সিলেক্টেড পণ্য সরাসরি আমদানি করেছে হোলসেল ক্লাব, যেখানে যুক্ত হয়েছে ইভিয়ান, পিজি, লিপটন, মেম্বার্স মার্ক, ওয়েসন, ওরিও সহ আরও অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড। আমেরিকান শিপমেন্ট আসছে, সেখানে আপনার সকল ধরনের প্রোডাক্ট আছে। অনেক প্রোডাক্ট আছে যেগুলো হলো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা আমেরিকা থেকে কালেক্ট করেছি। এরকম আমাদের এই শিপমেন্টে আমাদের আমেরিকা থেকে প্রায় 1000-এর উপরে এসকিউ এসেছে। বিউটি ও স্কিন কেয়ারে রয়েছে জার্গেন্স, অ্যাভিনো, ট্রেসমো ও ডাভের মতো ব্র্যান্ড। এছাড়াও হাউস হোল্ড ক্যাটাগরিতে যোগ হয়েছে কমোড, টাইট সহ বিশ্ব স্বীকৃত ব্র্যান্ডের 1000-এরও অধিক পণ্য। বিশ্বের নামি দামি ব্র্যান্ডগুলো আমাদের এখানে নিয়ে আসি, যার প্রেক্ষিতে হোলসেল ক্লাবের যে কাস্টমারগুলো আমাদের এখানে আসে তারা এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পছন্দ করে, দেন এখানে এসে তারা শপিং করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। বরাবরই ক্রেতাদের স্বাচ্ছন্দ্যময় কেনাকাটা নিশ্চিত করে আসছে হোলসেল ক্লাব। ফ্রি পার্কিং সুবিধা, আকর্ষণীয় ডিসকাউন্ট আর বিশেষ সব অফারের সুবিধায় অতিরিক্ত খরচ ও ঝামেলা ছাড়াই হোলসেল ক্লাবে নিশ্চিন্তে শপিং করতে পারেন ক্রেতারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কাশ্মীরের পেহেলগামের বাইশারণ উপত্যকায় সন্ত্রাসী হামলায় 2 দিন আগে থেকে এই উপত্যকাটিতে আশ্রয় নিয়েছিল হামলাকারীরা, এমনটি দাবি করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA। হামলার পরিকল্পনায় জড়িত একজনকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এই তথ্য। গোয়েন্দা কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা 15 এপ্রিল পেহেলগামের পৌঁছে নজরদারি চালায় অন্তত 4টি স্থানে। আর এই জায়গাগুলোর মধ্যে বৈরাসন উপত্যকা ছাড়াও ছিল অরুভেলি, স্থানীয় অ্যামিউজমেন্ট পার্ক এবং বেতাব ভ্যালি। তবে কঠোর নিরাপত্তার ব্যবস্থার কারণে শেষ পর্যন্ত বাকি 3টি স্থানে ব্যর্থ হয়েছে হামলার চেষ্টা। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV প্রকাশ করেছে এই তথ্য। এখন পর্যন্ত হামলার সহায়তার অভিযোগে প্রায় 20 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, বাকি সবাই রয়েছে গোয়েন্দা নজরদারিতে। গোয়েন্দা সংস্থার দাবি, নিষিদ্ধ সংগঠন হুরিয়ত কনফারেন্স এবং জামায়াত ইসলামীর সহায়তায় পরিচালিত হয়েছে এই হামলা। আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান, তবে ভারত উত্তেজনাকর কিছু করলে কড়া জবাব দেবে ইসলামাবাদ। কাশ্মীর ইস্যুতে যখন পারমাণবিক শক্তিধর 2 প্রতিবেশীর উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এমন হুঁশিয়ারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। এদিকে পেহেলগামের হামলার পর নানা পদক্ষেপ নেওয়া ভারত এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করেছে। আর টানা 1 সপ্তাহ ধরে লাইন অফ কন্ট্রোলে গুলি বিনিময় হয়েছে 2 দেশের সেনাদের মাঝে।
লাইন অফ কন্ট্রোলে লাগাতার সপ্তম রাত থেমে থেমে গোলাগুলি চলছে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে। বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই উত্তেজনার আগুনে নিজে থেকে ঘি ঢালতে চায় না পাকিস্তান। নিয়মিত ব্রিফিংয়ে একথা বললেও দেশটির উপপ্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, নয়াদিল্লি উস্কানিমূলক কিছু করলে বসে থাকবে না ইসলামাবাদ। Pakistan will not be the first one. পাকিস্তান আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না, তবে ভারত উত্তেজনা বাড়ায় এমন কিছু করলে তার কড়া জবাব দেয়া হবে। পেহেলগাম ঘটনার সাথে ইসলামাবাদের কোনো সম্পর্ক নেই। এই ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি। রাজনৈতিক স্বার্থেই দিল্লি তার অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। Respond very strongly. এদিকে এলওসিতে দুদেশের যুদ্ধবিমান নিয়ে উত্তেজনার পর পাকিস্তানের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতের আকাশসীমা। আপাতত 6 দিন ভারতের আকাশ দিয়ে উঠতে পারবে না পাকিস্তানের নিবন্ধনকৃত, পরিচালিত অথবা লিজ নেওয়া কোনো এয়ারলাইন্সের ফ্লাইট। এমনিতেই কয়েকদিন ধরে ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলছে দেশটির বিমানগুলো। গেল সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 25 পর্যটক সহ প্রাণ হারান 26 জন। এজন্য ইসলামাবাদকেই দায়ী করছে নয়াদিল্লি। তবে বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত। জারি করা হয়েছে জরুরি অবস্থা। লোকালয়ে ছড়িয়ে পড়ার শঙ্কায় অন্তত 10টি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। বন্ধ হয়ে গেছে জেরুজালেম তেল আবিবের প্রধান সড়ক। গাজায় বর্বর আগ্রাসী ইসরায়েল নিজ দেশে হিমশিম খাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। চেয়েছে আন্তর্জাতিক সহায়তাও। নির্বিচার বোমাবর্ষণে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পুড়ছে আগুনের লেলিহান শিখায়। এক সপ্তাহ আগে দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে। শুষ্ক উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা, যা ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই ব্যাপকতা বাড়ছে দাবানলের। প্রবল দাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। 2891 একর পাহাড়ি এলাকা ছাড়খাড় করে এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে। বন্ধ হয়ে গেছে তেল আবিব জেরুজালেম প্রধান সড়ক। 1.5 বছর ধরে গাজায় নিরীহ মানুষের উপর নিধনযজ্ঞ চালালেও এখন আগুনের কাছে যেন অসহায় ইসরায়েল। 1.5 শতাধিক টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে দিশেহারা পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন 3টি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে ইতালি ও ক্রোয়েশিয়া। সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও। 150 ফায়ার ফাইটিং টিমের সাথে উত্তর থেকে স্ট্যান্ড বাই গ্রুপকেও আনার সিদ্ধান্ত নিয়েছি। কর্মীরা কাজ করছেন, তবে তীব্র বাতাস বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীকে সুপার হারকিউলিস বিমানের ব্যবস্থা করতে বলেছি। সেগুলো যে কোনো আবহাওয়ায় কাজ করতে পারে। ইসরায়েলে মেমোরিয়াল ডের নানা আয়োজন বাতিল করা হয়েছে দাবানলের কারণে। খালি করে ফেলা হয়েছে আশপাশের 10টি লোকালয়। যে কোনো সময় সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে আরও বহু বাসিন্দাকে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। সমতায় শেষ হয়েছে বার্সেলোনা ইন্টার মিলানের সেমিফাইনালের প্রথম লেগের 6 গোলের রোমাঞ্চকর লড়াই। শুরুতে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-3 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা। চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ওঠার ফয়সালা হবে এখন ইন্টার মিলানের মাঠে। দুই দলের ফিরতি লেগের মহারণ মাঠে গড়াবে আগামী মঙ্গলবার। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শকের সামনে দুই দলের টক্কর হয়েছে সেয়ানে সেয়ানে। তবে ম্যাচ শুরু হতে না হতেই সেই রেকর্ড সংখ্যক দর্শকদের স্তব্ধ করে দিয়ে দুর্দান্ত ব্যাগ হিলে দলকে লিড এনে দেন মার্কাস থুরাম। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে দ্রুততম গোলের সাক্ষী হলো অলিম্পিক স্টেডিয়াম। স্রোতের বিপরীতে গিয়ে ম্যাচের 21 মিনিটে স্কোর লাইন 2-0 করেন ডাম্প্রিস। গোল শোধে মরিয়া বার্সা। এর 3 মিনিট পরই নিজের 100তম ম্যাচে দুর্দান্ত এক গোলে বার্সাকে সমতায় ফেরান ইয়ামাল। ইন্টারের 5 জন ডিফেন্ডারকে কাটিয়ে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক শটে বল পাঠিয়ে দেন জালে। ম্যাচের 38 মিনিটে ফেরান তোরেসের গোলে 2-2 সমতায় নিয়ে আসে বার্সেলোনা। এই গোলে মূল অবদান রাফিনিয়ার। তার বাড়ানো বলে শুধু পা ছোঁয়াতে হয়েছে তোরেসকে। সমতায় থেকেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধেও আক্রমণে দাপট দেখায় বার্সেলোনা।
তবে খেলার ধারার বিপরীতে 63 মিনিটে কর্নারে হেরে আবার ইন্টারকে এগিয়ে নেন ডামফ্রিজ। সফরকারীদের সেই আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। 2 মিনিটের মধ্যেই আবারও সমতা নিয়ে আসে বার্সেলোনা। বক্সের অনেকটা বাইরে থেকে রাফিনিয়ার বা পায়ের বুলেট গতি শট ক্রসবারে বাধা পেয়ে ইয়ান সোমারের পিঠে লেগে জালে জড়ায় বল। শেষ পর্যন্ত এই সমতাতেই শেষ হয় 90 মিনিটের খেলা। ফাইনালিস্ট নির্ধারণ হবে আগামী সপ্তাহে সান সিরোয় দ্বিতীয় লেগে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। নওগাঁ স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে মাসব্যাপী অনূর্ধ্ব-15 ফুটবল প্রশিক্ষণ। তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তোলাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খেলার মাঠে প্রতিভা ছড়ানোর প্রত্যাশা প্রশিক্ষণার্থীদের। আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন শ্যাম শাহরিয়া। বল নিয়ে একদল কিশোর যেন খেলা করছে, না শুধুই খেলা নয়, নওগাঁ স্টেডিয়াম মাঠে চলছে ফুটবলের দক্ষ সৈনিক হয়ে ওঠার প্রশিক্ষণ। কঠোর অনুশীলন করছে অনূর্ধ্ব-15 নবীন খেলোয়াড়রা। যৌবনে ভালোবাসার প্রথম সিঁড়িতে পা দিয়ে যেন প্রাণ ফিরেছে এই ফুটবল প্রেমীদের। আগামী টার্গেট জাতীয় দলে যোগ দেওয়ার। স্যার আছে, স্যার সবকিছু আমাদের শিখাইছেন এবং মিডফিল্ডের কেমন কি খেলতে হবে, কেমন কি কৌশল কি আছে। আমি এর আগে প্র্যাকটিস করেছি আমার একাডেমিতে তিলেপুর। এখানে যে অনুশীলনগুলো করানো হইতেছে এগুলা এর আগে আমি কখনো করি নাই। বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা স্বপ্ন, এই জন্য আমরা প্রশিক্ষণ করছি এখানে। ঘরের মাঠে ক্যাম্পেইনের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার ইনামুল হক। নবীনদের নিয়ে বেশ আশাবাদী তিনি। এখানে মিনিমাম 5 থেকে 7 জন প্লেয়ার আছে। তারা যদি কন্টিনিউ প্র্যাকটিসের ভিতরে থাকে, কন্টিনিউ একটা ভালো একাডেমি কি একটা জেলাতে থাকে, সবসময় প্র্যাকটিসে থাকে, তারা অবশ্যই আমি মনে করি তারা একটা ভালো জায়গায় যাবে। 40 জন নবীন খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে জেলা ক্রীড়া অফিস। উদ্দেশ্য সফল হবে আশাবাদী আয়োজকরা। অনূর্ধ্ব-15 যেটা মেইন উদ্দেশ্য হচ্ছে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়কে বের করা। এরই ধারাবাহিকতায় আমরা 11টি উপজেলা থেকে বাছাই করে এই 11 বাছাই কার্যক্রম সম্পূর্ণ করে আমরা 40 জনকে বের করেছি, যাদেরকে আবাসিক সুবিধা ব্যবস্থা দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের এই তারুণ্য উৎসবের সাথে সঙ্গতি রেখে জেলা প্রশাসনও বিভিন্ন ভূমিকা নিয়েছে। পাশাপাশি আমাদের ক্রীড়া পরিদপ্তর তো রয়েছেই। আমাদের এখানে জেলা ক্রীড়া সংস্থা নওগাঁতে অত্যন্ত সমৃদ্ধ। এখানকার যারা সদস্য হয়েছেন বা এর সাথে যারা সম্পৃক্ত তারাও প্রচুর ক্রীড়ামোদী এবং ক্রীড়ার সঙ্গে সংশ্লিষ্ট। কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ, আর সেই যুদ্ধে জয় করতেই স্বপ্নবাজ তরুণরা মাঠে নেমেছে। প্রশিক্ষণে অংশগ্রহণ করে আগামী দিনে ফুটবলের মাঠে নৈপুণ্য দেখাবে এমন প্রত্যাশা সকলের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টার আপডেট এ পর্যন্তই। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন নুসরাত বৃষ্টির সঙ্গেই থাকুন।